সালটা 1757, একটা দিন, যে দিনটা বদলে দিয়েছিল পুরো ভারতবর্ষের ভবিষ্যৎ। একটা যুদ্ধ যেখানে সেনা বেশি ছিল এক পক্ষের, কিন্তু জয় হয়েছিল অন্য পক্ষের। কিন্তু কেন? তার সবচেয়ে বড় কারণ, শত্রু বাইরে ছিল না, শত্রু ছিল ভেতরে। পলাশীর আমবাগানে দাঁড়িয়েছিল এক তরুণ নবাব। তার বয়স মাত্র 23 বছর। তখন তার হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার ক্ষমতা। তার সামনে ইংরেজ সেনা। সে জানে আজকের যুদ্ধ তার অস্তিত্বের যুদ্ধ, কিন্তু সে জানে না তার পিছনে দাঁড়িয়ে থাকা সেনাপতি ইতিমধ্যেই তাকে বিক্রি করে দিয়েছে, টাকার বিনিময়ে, ক্ষমতার লোভে, সিংহাসনের আশায়। ইতিহাসে আমরা যাকে জানি পলাশীর যুদ্ধ নামে। কিন্তু সত্যিই কি এটা যুদ্ধ ছিল, নাকি এটা ছিল সাজানো পতন, নাকি এটা ছিল বাংলার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার গল্প? আজ আমরা সেই মানুষটির কথা জানব যার পতনের পরেই শুরু হয়েছিল 200 বছরের ব্রিটিশ শাসন। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি শুধু গল্প বলবো না, আমি ইতিহাসের ভেতরের ইতিহাস দেখাবো। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইতিহাস যদি একজন মানুষকে খলনায়ক বানিয়ে দেয়, তাহলে কি সে সত্যিই খলনায়ক, নাকি সে ছিল ভুল সময়ে জন্ম নেওয়া এক তরুণ শাসক? তাকে আমরা চিনি পলাশীর যুদ্ধের পরাজিত নবাব হিসাবে, সিরাজউদ্দৌলা। কিন্তু পলাশীর আগে তিনি কে ছিলেন? চলুন ফিরে যাই 1733 সালে। বাংলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। এই শিশুটি তখনও জানতো না তার কাঁধে একদিন বাংলার ভাগ্য উঠবে। তার নানা যান, অর্থাৎ তার দাদু, ছিলেন বাংলার সবচেয়ে ক্ষমতাধর শাসক আলীবর্দী খান। আলীবর্দী খানের নিজের কোনো ছেলে ছিল না, তাই ছোটবেলা থেকেই সিরাজ ছিলেন সবার নজরে। দরবারে যখন বড় বড় সৈন্য, সেনাপতি এবং মন্ত্রীরা বসত, সেখানেই এক কোণে দাঁড়িয়ে থাকত ছোট্ট সিরাজ। সে দেখত, শুনত এবং শিখত। তার চোখে ছিল কৌতূহল, তার মনের ভিতরে ছিল আগুন। অনেকেই বলতো ছেলেটি খুব রাগী, খুব আবেগপ্রবণ, আবার কখনো কখনো বেপরোয়া। কিন্তু আলীবর্দী খান বুঝেছিলেন, এই আগুন যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সে হবে ভয়ঙ্কর শক্তিশালী শাসক। ছোট বয়সেই সিরাজকে যুদ্ধবিদ্যা শেখানো হয়, তলোয়ার চালানো, ঘোড়সওয়ারি এবং বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশল। সে শুধু বিলাসবহুল প্রাসাদে বড় হয়নি, সে বড় হয়েছে যুদ্ধের গল্প শুনে। কারণ সেই সময় বাংলা ছিল অস্থির, মারাঠাদের আক্রমণ, রাজনৈতিক ষড়যন্ত্র। আলীবর্দী খান প্রায়ই তাকে বলতেন, শাসন মানে শুধু ক্ষমতা নয়, শাসন মানে টিকে থাকা। সিরাজ খুব অল্প বয়সেই যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। সে ভয় পেত না, কিন্তু তার একটা বড় দুর্বল ছিল, সে কাউকে সহজে ক্ষমা করত না, সে অপমান ভুলত না। আর ঠিক এই কারণেই দরবারে অনেক প্রভাবশালী মানুষ সিরাজকে পছন্দ করতেন না, কারণ তারা জানতো এই ছেলেটি বড় হলে তাদের দুর্নীতি সহ্য করবে না। আর ঠিক এখান থেকেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল অদৃশ্য শত্রুতা। একদিকে এক তরুণ উত্তরাধিকারী যার চোখে তখন অনেক স্বপ্ন, অন্যদিকে ক্ষমতালোভী অভিজাতদের দল। কিন্তু তখনও কেউ জানতো না এই শিশুটির নাম একদিন পলাশীর সঙ্গে চিরতরে জড়িয়ে যাবে। এই ছিল সিরাজের শুরু, একজন আবেগপ্রবণ তরুণ, একজন নানার আদরের নাতি, একজন সম্ভাবনাময় উত্তরাধিকারী। কিন্তু ক্ষমতার খেলায় আবেগ কখনো কখনো সবচেয়ে বড় দুর্বলতা। সালটা 1756। দরবারে ছিল নীরবতা, কারণ বাংলার শক্তিশালী নবাব আলীবর্দী খান আর বেঁচে নেই। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার ক্ষমতার ভার এসে পড়ল মাত্র 23 বছর বয়সের এক তরুণের কাঁধে। তার নাম সিরাজউদ্দৌলা। ভাবুন তো, মাত্র 23 বছর বয়স। আজকের দিনে এই বয়সে অনেকেই কলেজ শেষ করছে, আর মাত্র 23 বছর বয়সেই সিরাজকে শাসন করতে হলো বাংলা, বিহার ও উড়িষ্যার মতো বিশাল প্রদেশ। দরবারে তাকে নবাব ঘোষণা করা হলো। সোনার সিংহাসন, হাতির শোভাযাত্রা, রাজকীয় পোশাক, সবকিছু ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু সেই জাঁকজমকের আড়ালেই ছিল ভয়ঙ্কর অস্থিরতা, কারণ সবাই তাকে মেনে নেয়নি। বিশেষ করে সেনাপতি মির্জাফর মনে মনে অসন্তুষ্ট ছিলেন। তিনি ভাবতেন সিংহাসনে বসার কথা ছিল তার। আর একদিকে ধনী ব্যাংকার পরিবার, জগৎ শেঠরা, তারা চাইতো এমন নবাব যাকে নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু সিরাজ ছিল আলাদা। তিনি শুরুতেই কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, দরবারে দুর্নীতি চলবে না, ক্ষমতার অপব্যবহার চলবে না। এই সিদ্ধান্তেই তার শত্রু তৈরি হতে শুরু করলো।
আর ঠিক এই সময়ে বাংলায় শক্তি বাড়াচ্ছিল আর এক শক্তি, ব্যবসার নামে রাজনীতি করা এক কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা দুর্গ বানাচ্ছিল, অস্ত্র জমাচ্ছিল, নবাবের অনুমতি ছাড়া সামরিক শক্তি বাড়াচ্ছিল। সিরাজ বুঝলেন এটা শুধু ব্যবসা নয়, এটা ভবিষ্যতের দখলদারির প্রস্তুতি। তিনি ইংরেজদের সতর্ক করলেন, কিন্তু ইংরেজরা তাকে গুরুত্ব দিল না, কারণ তারা ভেবেছিল একজন তরুণ নবাব তাদের কিছুই করতে পারবে না। সিরাজ সিদ্ধান্ত নিলেন শক্ত অবস্থান নেবেন। তিনি কলকাতার দিকে অগ্রসর হলেন। লক্ষ্য ছিল ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম ছিল ইংরেজদের শক্ত ঘাঁটি। সিরাজ বললেন, আমার অনুমতি ছাড়া বাংলার মাটিতে কোনো দুর্গ স্থাপন করা যাবে না। এরপরেই সংঘর্ষ শুরু হলো। আচ্ছা, কখনো ভেবেছেন একটা ব্যবসায়ী কোম্পানি কিভাবে একটা দেশের শাসক হয়ে যায়? কিভাবে ব্যবসা ধীরে ধীরে দখলদারিতে পরিণত হয়? 1756 সাল বাংলায় এমনই এক খেলা শুরু হয়েছিল। একদিকে তরুণ নবাব সিরাজউদ্দৌলা, অন্যদিকে একটি ভয়ঙ্কর শক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের ব্যবসা ছিল নামে, কিন্তু লক্ষ্য ছিল বাংলার ক্ষমতা। ইংরেজরা বাংলায় এসেছিল ব্যবসা করতে, মসলিন, সিল্ক, মশলা, কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের আলাদা করে তুলেছিল। তারা ট্যাক্স দিচ্ছিল না, নিজেদের আইন বানাচ্ছিল, নিজেদের দুর্গ বানাচ্ছিল। সবচেয়ে বড় কথা, তারা নবাবের অনুমতি ছাড়াই সামরিক শক্তি বাড়াচ্ছিল। সিরাজ যেটা বুঝলেন, আজ যদি তিনি চোখ বন্ধ করে থাকেন, তাহলে কাল বাংলার সিংহাসন আর থাকবে না। তিনি আদেশ দিলেন কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ বন্ধ করতে হবে। নবাবের লক্ষ্য ছিল ফোর্ট উইলিয়াম। সিরাজ আর অপেক্ষা করলেন না, তার বিশাল বাহিনী নিয়ে কলকাতার দিকে অগ্রসর হলেন। ইংরেজরা আতঙ্কিত, ফোর্ট উইলিয়ামে অস্থিরতা। কিছু অফিসার সেই রাতেই পালিয়ে গেল, আর কিছু প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু তারা প্রস্তুত ছিল না। 1756 সালের জুন মাসে কলকাতার দখল হলো, ইংরেজরা পরাজিত হলো। বাংলার তরুণ নবাব সিরাজ পেলেন তার প্রথম বড় শক্তির বিরুদ্ধে জয়। কিন্তু এই বিজয়ের পরেই শুরু হলো সবচেয়ে বড় প্রোপাগান্ডা, ব্ল্যাক হোল ঘটনা। ইংরেজরা দাবি করল তাদের অনেক সৈন্যকে নাকি একটি ছোট কক্ষে বন্দি করে রাখা হয়েছে, এবং অনেকেই সেই কক্ষে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই গল্প পরে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ল। সিরাজকে বানানো হলো নিষ্ঠুর শাসক, কিন্তু আধুনিক অনেক ইতিহাসবিদ বলেন এই ঘটনা অতিরঞ্জিত ছিল। সংখ্যা বাড়িয়ে বলা হয়েছিল, এটি ব্যবহার করা হয়েছিল যুদ্ধের অজুহাত হিসাবে। এদিকে ইংরেজরা চুপ ছিল না। মাদ্রাজ থেকে ফিরে এলেন এক উচ্চবিলাসী অফিসার, রবার্ট ক্লাইভ। তিনি শুধু সৈন্য নিয়ে আসেননি, তিনি নিয়ে এসেছিলেন পরিকল্পনা। তার লক্ষ্য ছিল পরিষ্কার, সিরাজকে সরাতে হবে, কারণ সিরাজ থাকলে বাংলায় ইংরেজদের আধিপত্য সম্ভব নয়। এখন এটা আর দুর্গ নিয়ে বিবাদ ছিল না, এটা হয়ে গেল ক্ষমতার যুদ্ধ। একদিকে নবাবের সেনাবাহিনী, অন্যদিকে কোম্পানির সেনা। কিন্তু রবার্ট ক্লাইভ জানতেন সামনের যুদ্ধ কঠিন হবে, তাই তিনি বেছে নিলেন আরও বিপজ্জনক পথ, ভিতরের শত্রু খুঁজে বের করা। বাংলার দরবারে তখন অনেকেই অসন্তুষ্ট, অনেকেই অপমানিত। কেউ ক্ষমতা চায়, আবার কেউ টাকা চায়। তখন রবার্ট ক্লাইভ বুঝলেন যুদ্ধের আগে দরকার বিশ্বাসঘাতকতা। এই দ্বন্দ্ব এখন আর শুধু ইংরেজ বনাম সিরাজ নয়, এটি হয়ে উঠল একটি ষড়যন্ত্রের সূচনা। পলাশীর যুদ্ধ তখনও হয়নি, কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে শুরু করেছে, আর সেই চাকা ফিরে যাওয়ার নয়। পলাশীর যুদ্ধ শুরু হওয়ার আগেই সিরাজ হেরে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু তিনি যুদ্ধের ময়দানে নয়, তিনি হেরে গিয়েছিলেন নিজের দরবারে। কারণ তার চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা তার সৈনিক ছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে অনেকেই ভেতরে ভেতরে বিক্রি হয়ে গেছে। ইংরেজরা বুঝে গিয়েছিল সামনে থেকে যুদ্ধ করলে তারা জিততে পারবে না, তাই তারা বেছে নিল অন্য রাস্তা, টাকার রাস্তা, প্রলোভনের রাস্তা, বিশ্বাসঘাতকতার রাস্তা। এই খেলাটার মূল পরিচালক ছিলেন রবার্ট ক্লাইভ। ক্লাইভ জানতেন বাংলা জিততে হলে প্রথমে বাংলার ভিতরটা ভাঙতে হবে, আর সেখানেই সামনে এলো একটি নাম, মির্জাফর। মির্জাফর সিরাজের বিশ্বস্ত সেনাপতি, তার নিজের মানুষ, তার নিজের সেনাবাহিনীর প্রধান। কিন্তু মির্জাফরের মনে ছিল একটাই স্বপ্ন, নবাব হওয়া। ইংরেজরা তাকে প্রস্তাব দিল, যুদ্ধে আমাদেরকে সাহায্য করতে হবে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থেকো, বাকি কাজ আমরাই করে নেব। আর এই যুদ্ধের পরেই তুমি হবে বাংলার নবাব। এটা ছিল বাংলার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর চুক্তি। গোপনে স্বাক্ষর হলো চুক্তিপত্রে, টাকার পাহাড়ের প্রতিশ্রুতিও দেওয়া হলো, গোপনে বাংলা বিক্রি হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়,
দরবারে তখন সিরাজের নামে গুজব, সন্দেহ এবং অবিশ্বাস ছড়িয়ে পড়তে থাকে। সিরাজ বুঝতে পেরেছিলেন কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু তিনি জানতেন না বিশ্বাসঘাতকতা করছে তার সবচেয়ে কাছের মানুষটাই। আচ্ছা ভাবুন তো, যে সেনাপতিকে আপনি আপনার নিরাপত্তার জন্য রেখেছেন, যার হাতে আপনি পুরো বাহিনীর দায়িত্ব দিয়েছেন, সেই যদি আপনার বিরুদ্ধে গোপনে চুক্তি করে তাহলে কেমন হবে বলুন তো? সিরাজ আবেগ দিয়ে মানুষ বিচার করতেন, আর ক্লাইভ বিচার করতেন টাকার অঙ্ক দিয়ে। এই ষড়যন্ত্র ছিল শুধু ক্ষমতার লড়াই নয়, এটা ছিল বাংলার ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলা। 23শে জুন যুদ্ধের আগের রাতেই যুদ্ধের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল, আর মাঠে শুধু নাটক মঞ্চ হয়েছিল।